আরে তুমি যাই বলো, আজও আমাদের ইন্ডাস্ট্রিতে নিহারিকার মতো কোনো নায়িকা নেই। থ্যাংক ইউ এভরিওয়ান। বাহ নিহারিকা, বাহ, দারুণ করেছো। আমাদের ফিল্মের মধ্যে কিন্তু এত সুন্দর ডান্স ছিল না যতটা তুমি করতে পারলে। থ্যাংক ইউ। ম্যাম, আপনি এই ব্যাপারে কিছু বলবেন? হিরোইন নিহারিকার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে কাজটা ভালো করলে না, বুঝলে? কাজ ভালোভাবেই করেছি। সরি স্যার, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মৌমাছির মতো পুরো একদম চারদিক থেকে ঘিরে রয়েছে, দেখুন। ডিরেক্টরের খোঁজও কেউ নেয় না। চিন্তা করো না, পরে সিনেমায় ওকে দেখিয়ে নেব। দেখুন, আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন, কিন্তু এখন আমায় চেঞ্জ করতে যেতে হবে। ইটস লিটল আনকমফোর্টেবল। ততক্ষণ কীর্তি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে। ওকে, থ্যাংক ইউ। প্লিজ। রক্ত? নিহারিকা, আরে কি হয়েছে, কি হয়েছে কি? আরে এত রক্ত কোথা থেকে এলো? আরে আপনারা কি করছেন কি? আরে কি অসভ্যতা হচ্ছে কি? আরে দেখছেন না এখানে কি চলছে? আপনারা কি অসভ্যতা করছেন? যান এখান থেকে, সবাই সরে যান এখান থেকে। আপনারা দূরে থাকুন, দূরে থাকুন। সেই ঘটনা ও কি ফিরে এলো? কি হয়েছে ম্যাডাম? বলুন না আমাদের কাছে, বলুন। এক্ষুনি ওকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি চলুন। পিছনে সরুন। প্লিজ আপনারা একটু পেছনে যান, প্লিজ প্লিজ, কাছে আসবেন না, প্লিজ প্লিজ, একটু ডিস্টেন্স রাখুন প্লিজ, পরে কথা হবে, এখন নয়, প্লিজ। এই ফিল্মটাতে তো আমায় লঞ্চ করার কথা। এই সব পাবলিসিটি তো এই নিহারিকা নিয়ে চলে গেল। কীর্তি, তুমি যদি একটা ওয়ার্ডও বলো, আমি কিন্তু তোমায় চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু ম্যাম, অনেক হয়েছে, একটাও কথা নয়। ম্যাম, আপনি আমাকে চুপ করাতে পারেন, কিন্তু সত্যি বদলাতে পারেন না। আমি বলছি আপনাকে, ও আবার ফিরে এসেছে। তোমায় চুপ করতে বলছি আমি। উল্টো পাল্টা কথা বলে আমায় ভয় দেখাচ্ছ তুমি। গিয়ে তাড়াতাড়ি সব দরজা জানলা বন্ধ করো। কাকা, দিনু, মাধব, কোথায় তোমরা? ম্যাম, দরজা বন্ধ করে দিয়েছি আমি, আর জানলাগুলোও বন্ধ আছে। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। কাজের লোকেরা কোথায় চলে গেল? যেমন গতবার চলে গিয়েছিল। না, এবারে গতবারের মতন কিচ্ছু হবে না। আমি ঈশানকে এখনই ফোন করব। ওর ফোন কেন বিজি আসছে? ম্যাম, গতবার ও যেরকম আপনার লোনাভলার বাংলোতে ঢুকে এসেছিল, এবারে যদি আপনার বাড়িতে ঢুকে আসে তখন? গান? এই গানটা কে চালিয়েছে? এটা তো সেই গানটাই, তাই না ম্যাম? কোথায় আছো তুমি? সামনে কেন আসছো না তুমি? না ম্যাম, ওকে ডাকবেন না। আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসছি। কীর্তি, একটু তাড়াতাড়ি আসবে প্লিজ। আমি যাবো আর চট করে আসবো। ঈশানকে ফোনটা করি। ঈশান প্লিজ। হ্যালো হ্যালো, ঈশান, কোথায় তুমি? প্লিজ তাড়াতাড়ি বাড়ি এসো, আমার খুব ভয় করছে, প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি। কীর্তি কোথায় চলে গেল? দেখে আসি। কীর্তি, 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 এই গানটা প্লিজ বন্ধ করে দাও। প্লিজ এই গানটা বন্ধ করো। কে তুমি?
প্লিজ। থ্যাংক গড গানটা বন্ধ করেছে, নয়তো আজ আমি পাগল হয়ে যেতাম। কীর্তি, কোথায় তুমি? নিহারিকা, কোথায় তুমি? হে ভগবান, আওয়াজ তো এখান থেকে পেলাম। নিহারিকা, 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 চোখ খোলো। কীর্তি, 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 ও মাই গড, নিহারিকা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান। চোখ খোলো নিহারিকা, চোখ খোলো। হে ভগবান, হে ভগবান, এবার এটা কোনোভাবেই হতে পারে না। মিস্টার ঈশান, তুমি বলছো তোমার স্ত্রী নিহারিকা আর ম্যানেজার কীর্তি এরা দুজনেই ওই ঘরে ছিল যখন এটা হয়েছে, আর বাকি সব চাকর বাকর সবাই নিখোঁজ? একদম তাই। সত্যি বলবো, এই গল্পটা না পুরোটাই বানানো বোঝা যাচ্ছে। স্যার প্লিজ, আপনি আমার কথার বিশ্বাস করুন। আমি যখন ফিরে এলাম তখন নিহারিকা এখানে পড়েছিল আর কীর্তির লাশ তার উপর ছিল। এটা কিভাবে বিশ্বাস করব? নিহারিকা ম্যাডাম পার্টিতেই ফোন করে বলেছিল যে আমরা সবাই যেন বাড়ি চলে যাই, তাই আমরা সবাই চলে গেলাম। তুমি কে? স্যার আমি মহেশ, বাড়ির সার্ভেন্ট। স্যার এটা একেবারে মিথ্যে, নিহারিকার ফোন থেকে কোনো কল আসেনি। আমরা মিথ্যা কেন বলবো স্যার? তোমার কাছে মোবাইল ফোন আছে? ফোন তো ল্যান্ডলাইনে এসেছিল স্যার। স্যার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তো নিহারিকার ফোনটা চেক করে নিন। সেটা তো আমরা চেক করবোই ঈশান। অভিজিৎ, গোলমাল আছে মনে হচ্ছে। বাড়িতে আসার আগেই পার্টিতে কোনো গোলমাল হয়েছে। বস, এর ঘাড়টা বিচ্ছিরি ভাবে ভেঙে গেছে, পোস্টমর্টেম করলেই জানা যাবে। দড়িটা তো একদম এক ঝটকাতেই কাটা হয়েছে, একেবারে মাখনের মতো। খুনি এখানে কীর্তিকে ঝুলিয়েছিল আর ওই নিহারিকা সেটা দেখে নিচে আসে, তখন দড়িটা কেটে দেওয়া হয় আর কীর্তি নিহারিকার উপরে এসে পড়ে। অভিজিৎ, এটা একজনের কাজ নয়। পুলি আটকানো হয়েছে আর পুলি থেকে দড়িটা এভাবে টানা হয়েছে। একা কেউ করতেই পারে না, আরো একজন কেউ ছিল। হ্যাঁ পঙ্কজ, তুমি কোনোদিন কি গাছে উঠেছো? আরে স্যার, আমার পাশের বাড়ির লোকগুলো না আমার জন্য বিরক্ত হয়ে থাকতো। আমি আমার বাড়িতে কম, ওদের পেয়ারা গাছে বেশি উঠে বসে থাকতাম। তাহলে তো খুব ভালো, এবার গাছে উঠে পড়ো, এখানেই প্রমাণ লুকিয়ে রয়েছে। এই গাছে স্যার? কেন, প্রবলেম আছে? না স্যার, প্রবলেম না, তখন ছোট ছিলাম, এখন বুড়ো হয়ে গেছি। মানে স্যার এখন জোয়ান হয়ে গেছি। স্যার নিখিল, দেখো তো এই দড়িটা কত পর্যন্ত টানা যেতে পারে। বস, এক মিনিট। বস, এই দেখো, এর কানের পেছনে একটা ছোট্ট চিহ্ন রয়েছে, নীল রঙের। মনে হচ্ছে কেউ বিষাক্ত ছুঁচ ঢুকিয়েছে। এই দেখো, এই ছোট্ট একটা টুকরো ছুঁচের এই অংশটা ভেতরে রয়ে গেছে, বাকি অংশটা মনে হচ্ছে দড়ি টানার সময় ভেঙে গেছে। আরে 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 নিখিল, নিখিল কি করছো? আরে কি করছো? আরে 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 বাঁচাও, আরে, বাঁচাও, বাঁচাও। আরে কি করলে নিখিল?
আরে এটা কি করলে? আরে নিখিল, দাও 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 আরে নিখিল, আরে শান্ত হও। এসো, এসো। নিচে এসো। নিখিল, সাবধানে। দড়িটা একটু লুজ করো। নিখিল, নিখিল ছাড়বে না নিখিল। আরে জুতোয় আটকে আছে, টেনো না। আরে নিখিল, আমি পড়ে যাবো। আরে নিখিল, কি করছো ভাই? আরে পঙ্কজ, সরি পঙ্কজ, বুঝতে পারিনি। স্যার, ছাড়লেন কেন? আরে ভয় পেও না, সব সব ঠিক হয়ে যাবে। পঙ্কজ, কিচ্ছু হয়নি। স্যার, স্যার থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য। যেখানে নিয়ে আসবে কোনো না কোনো গোলমাল করেই ছাড়বে। তোর মুখ মাথার দিবি না। এসো, এসো এদিকে, এসো। খুব ভালো প্ল্যানিং করা হয়েছিল। আপনার গার্ডেনে মার্ডার হয়েছে, গাছে পুলি লাগানো হয়েছিল, আর কীর্তির ঘাড়ে আমরা এখানে বিষাক্ত সূঁচ পেয়েছি। যে কাজটা করেছে না, সে নিশ্চয়ই এই বাড়িরই ভেতরের কেউ। আমাদের মধ্যে কে কীর্তিকে মারবে? ঈশান, এই গার্ডেনটা কার? তোমার তো, তাই না? তাহলে এই গার্ডেনে কে আসতে পারে? স্যার আপনি একদম ঠিক বলছেন, সেই জন্য একজন ওয়াচম্যানও আছে এখানে। কোথায় ওয়াচম্যান? ডাকুন তো একটু। জিমি, জিমি স্যার একটু আগে এখানেই ছিল। পঙ্কজ, দেখো এই জিমি নামের ওয়াচম্যান কোথায় আছে। ব্যাস এই ইঞ্জেকশনটা আমাকে দিতে দিন, তারপরে আপনি দেখবেন কতটা রিলিফ ফিল করবেন। কীর্তির মৃত্যুর শোক আমি কখনো ভুলতে পারবো না। জানি না আমার সাথে এরকম কেন হয়। দেখছেন আপনারা, ও কতটা ভয় পেয়ে গেছে, আর এটা জানা সত্ত্বেও আপনারা ওকে আবার প্রশ্ন করতে চান। হ্যাঁ, দেখো ঈশান, এটা খুনের ব্যাপার, আর কীর্তিকে শেষবারের মতন নিহারিকাই দেখেছিল। কিন্তু স্যার আমি তো আপনাকে যা জানতাম সব বলেছি। আমরা সবকিছু আপনাকে জিজ্ঞেস করিনি, কিছু প্রশ্ন ওনার জন্যও বাকি রেখেছি। আরো একটা কথা ভালো করে মনে রাখবে, ফিল্মের প্রিমিয়ারের দিন কি ঘটেছিল সব আমরা জানি। তাহলে এটা বলো, সেদিন কোন দুর্ঘটনার কথা আলোচনা হচ্ছিল, যেটা নিহারিকার সঙ্গে আগেও হয়েছিল? স্যার কোনো দুর্ঘটনা হয়নি, কেউ একজন ওই প্রিমিয়ারে বাজে মজা করেছিল আমার সাথে। মজা যদি মজা পর্যন্তই থাকতো তো সিআইডির এখানে আসার প্রয়োজন হতো না। তাহলে এবারে বলো, নিহারিকা বাড়িতে আসার পরে কি হয়েছিল? যখন আমরা বাড়িতে এলাম তখন জানি না হঠাৎ করে ওই গানটা শুরু হলো। জানি না গানটা কোত্থেকে বাজছিল। কীর্তি গানটা বন্ধ করতে গেছিল, কিন্তু আমি জানতাম না যে তার মূল্য ওকে নিজের প্রাণ দিয়ে দিতে হবে। যখন দড়িটা ছিঁড়লো আর কীর্তি আমার উপরে এসে পড়লো, আমি আপনাকে বলতে পারবো না আমি কি ভয় পেয়েছিলাম। আপনি দেখছেন তো স্যার আমার স্ত্রী কতটা ভয় পেয়ে গেছে, আর আপনারা প্লিজ ওকে ওই দুর্ঘটনার কথা আর মনে করাবেন না। ওখানে উপরে কে আছে? না তো, কেউ নেই তো। নিশ্চয়ই আছে। আরে স্যার আপনারা এইভাবে আমার ঘরে ঢুকে যেতে পারেন না স্যার। স্যার প্লিজ প্লিজ স্যার আমার কথাটা শুনুন একবার। দাঁড়ান, কথাটা শুনুন একবার। স্যার এক মিনিট। স্যার ভেতরে যেই থাকুক তার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্কই না থাকে তাহলে ভেতরে লুকিয়ে রেখেছো কেন? বাইরে বের করো। স্যার এরকম কোনো ব্যাপার নয়। চাবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই, কি করছো? আরে অন্তরা, না অন্তরা আমার কথা শোন। অন্তরা, দেখো, শান্ত হয়ে যাও, তোমার গানটা নিচে নামাও। আমরা তোমার বন্ধু, আমরা তোমার কিচ্ছু করব না। বন্দুকটা দাও আমার। বসো বসো বসো। দাও বলছি, আমার বন্দুকটা দাও। ডক্টর, অন্তরাকে আপনি এক্ষুনি কোনো মেডিসিন বা ইনজেকশন দিন। হ্যাঁ হ্যাঁ স্যার। এই অন্তরা, আর এভাবে ওকে আটকে কেন রেখেছেন? ও আমার বোন, ওর মানসিক অবস্থা ঠিক নেই, ওর ট্রিটমেন্ট চলছে। আরে তাহলে এর হাতে বন্দুকটা এলো কি করে? জানি না স্যার, কিন্তু এই বন্দুকটা আমার, এটা লাইসেন্সও আছে আমার কাছে। এত বেখেয়ালি, তোমার তো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। সরি স্যার। কালকে যখন ওই দুর্ঘটনা হয় তখন এই অন্তরা এখানেই ছিল? হ্যাঁ স্যার। বন্দুকটা দাও আমার। গুলি চলছে, সবাই আরো গুলি চালাচ্ছে। রাকেশ, কি হয়েছে ওর? গুলি চলছে, সবাই গুলি করছে। আসুন আসুন তাড়াতাড়ি। আর তোমরা দুজন বাইরে এসো। ওই রাকেশটাকে কোন গুলি চলার কথা অন্তরা বলছিল? আসলে রাকেশ। ঈশান,
ডোন্ট ওয়ারি নিহারিকা, একদিন না একদিন এই সত্যিটা তো সবাই জানতেই পারবে। বলতে দাও আমায়। স্যার আসলে এই রাকেশ নিহারিকার খুব বড় ফ্যান ছিল, এত বড় ফ্যান যে রাত দিন ওকে ফলো করতো। স্যার ওর নিহারিকার বেঁচে থাকাটাই কঠিন করে দিয়েছিল। 2 বছর আগে নিহারিকার বিয়ে দিল্লিতে ঠিক হয়েছিল কে নামের একজন প্রডিউসারের সঙ্গে, আর সেই সময় এই রাকেশ নিহারিকার পিছু নিয়েছিল। স্যার কোনো কাজে নিহারিকা বিদেশ গেল যখন, তো কে এই রাকেশকে রাস্তা থেকে সরানোর একটা প্ল্যান বানালো। এইসব কথা আপনি কি করে জানলেন? আমি কেকের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। 2 বছর আগে কেকে আমাকে ওর নিজের দিল্লির ফার্ম হাউসের বাইরে নিয়ে গেল। স্যার ও আমাকে বললো যে তুমি গাড়িতে বসো। জানতাম আমি যে আজ কিছু একটা হতে চলেছে, কিন্তু কেকে এতটাই রেগেছিল যে আমার গাড়িতে বসে থাকাটাই ঠিক বলে মনে হয়েছিল। এই ধরুন 5-10 মিনিট পরে আমি রাকেশকে দেখলাম। যেই ও ভেতরে গেল ওর পেছন পেছন একটা মেয়েও ভেতরে গেল। মেয়েটা শাল মুড়ি দিয়েছিল, আর ব্যাস কয়েক মিনিট পরেই জোরদার গুলি চলার শব্দ পেলাম। গুলির শব্দ পেয়ে তুমি ওখান থেকে পালিয়ে গিয়েছিলে। ভয় পেয়ে গেছিলাম আমি। আর কে রাকেশ এদের কি হয়েছিল? জানি না স্যার, আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে 3 মাসের জন্য আমি বিদেশ চলে গিয়েছিলাম। এই কথাটা লুকিয়ে তুমি অন্যায় করেছো, জানো তুমি? কিন্তু স্যার আমার মাথা কাজ করছিল না, তাই চলে গিয়েছিলাম। আর স্যার যখন আমি ফিরে এলাম তো এই পুরো ব্যাপারটা নিয়ে কোনো কথা হয়নি, আমিও চুপ করে গেলাম। তারপর নিহারিকার সঙ্গে আবার আমার দেখা হলো, আর 1 বছর আগে আমরা বিয়ে করেছি। কিন্তু স্যার আমি স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন যে রাকেশ এইভাবে ফিরে আসতে পারে। স্যার আমার তো এদের দুজনের কথায় কোনো বিশ্বাসই হচ্ছে না। খুব বড় একটা গল্প মনে হচ্ছে। হ্যাঁ, খুঁজে বের করবো এদের গল্পে কতটা সত্যি আছে আর কতটা মিথ্যে দিল্লির ফার্ম হাউসে গিয়ে। স্যার, ওয়াচম্যান জিমি। জিমি, কোথায় চলে গেছিলি তুই? রাস্তার পাশে দাঁড়িয়ে আখের রস খাচ্ছিল স্যার, ওখান থেকেই ধরে নিয়ে এলাম। স্যার সিআইডি চলে এসেছিল দেখে একটু ভয় পেয়ে গেছিলাম স্যার। কাল রাতে যখন এখানে একটা দুর্ঘটনা ঘটে, কোথায় ছিল তুমি? স্যার আমি রাত্রে ডিউটিতে ছিলাম না। দিনের বেলা থাকো তো, দিনে কিছু দেখেছিলে? না স্যার। না স্যার কি বলছো? কালকে যখন তুমি দিনের ডিউটিতে ছিলে তখন কেউ তো এই বাংলোতে এসেছিল? কারণ বাংলোর গার্ডেনের গাছে একটা পুলি আটকানো হয়েছিল, যে পুলির মাধ্যমে কীর্তিকে ঝোলানো হয়েছিল, মেরে ফেলা হয়েছে ওকে। আর তুমি বলছো কেউ আসেনি? বলো, মনে করে বলো, কেউ তো একজন এসেছিল। হ্যাঁ স্যার, মালি দুটো ছেলে পাঠিয়েছিল ওই বাগানে নতুন গাছ বসানোর জন্য। ওদেরকে লক্ষ্য করেছিলে? অদ্ভুত ব্যবহার ছিল কোনো? দুজনেরই 16-17 বয়স হবে হয়তো, আর একজনের জুতোটা না ভীষণ অদ্ভুত ছিল। স্যার আমিও দেখে একটু অবাক হয়ে গেছিলাম, এরকম জুতো একটা মানুষ পরে কি করে? ওদের আরেকবার দেখলে চিনতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এই ছেলেগুলো যতক্ষণ খোলা ঘুরে বেড়াচ্ছে নিহারিকার জীবনের ভয় আছে। স্যার আমি তো বাড়িতে বসে থাকতে পারি না। আমি ফিল্মের ডেট দিয়ে রেখেছি, আমার শুটিং, ইভেন্টস, এভাবে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে স্যার। আমি চিন্তা করবেন না নিহারিকা দেবী, আপনার ক্যারিয়ার একদম অক্ষত থাকবে। আপনি আপনার কাজ করে যান, সঙ্গে থাকবে আমাদের এই অফিসার শ্রেয়া, আপনার সাথে 24 ঘন্টা থাকবে সে। খুব ভালো কাজ করছো। আমাদের ফিল্মের প্রত্যেকটা হ্যাঁ, স্যার, ডিপার্টমেন্ট খুব ঠিক ভালো। কেমন আছেন কেমন আছেন আপনি? হ্যালো হ্যালো। হাই, আপনার পরিচয়? দ্যাটস তারা, আমার নতুন ম্যানেজার। হাই, প্লেজার। হ্যালো। থ্যাংক ইউ, তুমি আমার সাথে রাজি হয়েছো ফিল্মটা করার জন্য। দ্যাটস ওকে। একটা সেলফি নেওয়া যাক। প্লিজ অর্জুন, তুমি তো জানোই ও কতটা ভয় পেয়ে আছে, একটু সময়ের জন্য একা ছেড়ে দাও ভাই। আচ্ছা, কীর্তির সাথে কি হয়েছিল কিছু জানেন আপনি? কি বলছেন কি আপনি? এইসব কথা বলে ওকে আরো ভয় পাইয়ে দিতে চাইছেন নাকি? ঠিক আছে, এখন আর এই ব্যাপারে কোনো কথা বলবো না। ঠিক টিকু আছে। বাবু, কিছু গেস্ট এসেছেন, চলুন আপনাকে তাদের সাথে আলাপ করাই। হ্যাঁ শিওর। ওদিকে যাওয়া যাক। হ্যাঁ চলো। হাই, কেমন আছেন আপনি? ভালো আছি। এই পার্টিটা যাতে যেভাবেই হোক আজ হাসি খুশি কেটে যায়, কোনো সমস্যা ছাড়া। আরে লাইটের কি হলো আবার? নিহারিকা, নিহারিকা কোথায়? নিহারিকা ম্যাম, নিহারিকা, 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 কি
হয়েছে কি হয়েছে কে করলো এসব নিহারিকা কে নিহারিকা স্যার ভয় পাওয়ার কিছু নেই, ছুরি দিয়ে করা হালকা আঘাত, নাথিং ইজ সিরিয়াস। ভয় পাওয়ার কিছু নেই। কত বড় আঘাত লেগে গেছে। আমি এখন অ্যাম্বুলেন্সকে ফোন করছি। ম্যাম এটা হলো কি করে? আমি কাউকে দেখিনি, শুধু কেউ একজন আমায় টান মারলো আর তারপর আমায় ছুরি দিয়ে আঘাত করলো। নিহারিকা তুমি চলো, ওঠো, সাবধানে। পার্টিতে লোডশেডিং হওয়া আর নিহারিকার উপর আক্রমণ হওয়া, এই দুটো কোইন্সিডেন্স হতে পারে না। তার মানে খুনির নিশানা সবসময় নিহারিকার উপরেই ছিল। কীর্তি তার মানে শুধু শুধু মারা গেল। অভিজিৎ, তোমার মনে হচ্ছে যে এইখানে কোনো পাপ কাজ হয়েছে? আমার তো মনে হচ্ছে এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ডক্টর সালুখে অনেক পুরনো পাপ কাজ, তাও কিছু না কিছু তো দেখে গেছে আমাদের জন্য। তাহলে ঠিক আছে। কে আর রাকেশের মধ্যে এখানে গোলাগুলি হয়েছিল। দেখো এখানে কোথাও শেল পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। ডক্টর, গুলি চলেছিল মানে রক্ত নিশ্চয়ই বেরিয়েছিল। অভিজিৎ, যদি রক্ত এখানে কোথাও থাকে তবে এই স্প্রেই সেটা জানিয়ে দেবে। এক মিনিট, এই দেখো অভিজিৎ, রক্ত পাওয়া গেছে মানে লাশও পাওয়া যাবে। ঠিক বলেছ। স্যার স্যার এই গুলির শেলসগুলো পাওয়া গেল ওখানে। .22 লিভার, রেখে দাও এটাকে। ডক্টর সালুখে, এই ভাসটা টেবিলের নিচে পড়েছিল, মনে হচ্ছে এখানে কিছু লেগে রয়েছে। দেখুন তো একটু। এখানে যা কিছুই থাকুক না কেন, এই স্প্রেটা বলবে। স্যার, এই জুতোটা পেলাম। খুব তাড়াতাড়ি পরিষ্কার করেছেন, আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে ওরা। রেখে দাও। হ্যাঁ স্যার, কিছু পেলেন? এই দেখো এই ছাপটা, এটা রক্তের ছাপ। মানে এই ভাস দিয়ে কাউকে মারা হয়েছে, হয়তো মাথায়। ঠিক বলেছ। একটা কাজ করি, এটা থেকে স্যাম্পলটা নিয়ে নিই। কঙ্কাল, তোলো এটাকে। স্যার স্যার এটা কে আর রাকেশের কঙ্কাল না তো? ডক্টর সালুখে, এই দুটো কঙ্কাল। ও, অভিজিৎ, এই দুটোরই পেলভিক দেখে বোঝা যাচ্ছে যে এরা পুরুষ ছিল। এ দেখো, এর মাথায় গুলি করা হয়েছে আর এর বুকে এখানে গুলি করা হয়েছে। এইটা প্রমাণ। আচ্ছা, ওই ভাস দিয়ে যে মারা হয়েছিল সেটা কি এদের মধ্যে কেউ ছিল? না ভাই, এদের খুলির ওপর চোটের কোনো চিহ্ন নেই। মানে এরা দুজন ছাড়া অন্য কাউকে আক্রমণ করা হয়েছিল এখানে। স্যার এটা ওই মেয়েটা না তো যে শাল দিয়ে নিজের মুখটা ঢেকে ভেতরে এসেছিল? স্যার, দুটোর মধ্যে একটা কঙ্কাল যদি রাকেশের হয়, তাহলে সেই লোকটাকে যে নিহারিকার পেছনে পড়ে আছে?
হ্যাঁ শ্রেয়া, পার্টিতে আবার নিহারিকার উপর আক্রমণ হয়েছে। বুঝে উঠতে পারছি না শালুকা এখন কোথায় গেছে। বস। হ্যাঁ, রিপোর্ট নিয়ে এসছো? হ্যাঁ বস, ওই দুটো কঙ্কালেরই মুখটা তৈরি করা আছে এই পেন ড্রাইভে, দেখো। নাও। মানে আমরা যা ভেবেছিলাম তাই ঠিক অভিজিৎ। ওই কঙ্কাল দুটো একটা রাকেশের আর একটা কেকের। হ্যাঁ বস, এই কেকের শরীরে দুটো গুলি লেগেছে আর রাকেশের শরীরে 3টে গুলি লেগেছে, কিন্তু এই দুজনেরই মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে ভাসে যে রক্তটা লেগেছিল সেটা ওই মহিলারই হবে? না অভিজিৎ, রক্তটা কোনো মহিলার নয়, রক্তটা কোনো পুরুষের। ও, তার মানে অভিজিৎ ওখানে চতুর্থ কেউ ছিল, কে রাকেশ আর ওই মহিলা ছাড়া। স্যার হতে পারে ঈশান নিজেই ওখানে ছিল। কিন্তু স্যার ঈশান তো ভেতরে যায়নি। স্যার এটাও হতে পারে যে ঈশান আমাদের মিথ্যে কথা বলছে। ঈশান মিথ্যে কথা বলছে না, ও যদি মিথ্যে বলে ও জানে আরো বেশি ফেসে যাবে। এই লোকটার বয়স কত হতে পারে ডক্টর? 25 থেকে 30 বছরের মধ্যে। অভিজিৎ একটা কাজ করি আমরা, ওই ফার্ম হাউসের আশেপাশে ওই মুহূর্তে যতগুলো ফোনস অ্যাক্টিভ ছিল না, প্রত্যেকের রিপোর্টস চেক করতে হবে আমাদের। হ্যাঁ দা, ও ওই ছেলে দুটোর খোঁজ পেয়ে গেছো যারা ওই পুলি লাগিয়েছিল নিহারিকার বাড়িতে? গ্রেট ওয়ার্ক। ওকে। তরুণ সিদ্ধার্থ আর ললিত কুমার, এরা দুজন বিএ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। বলতে পারবে এরা এখন কোথায় আছে? ওই তো স্যার বাইকের ওপর বসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জুতো একদম ওরকমই পড়েছে যেরকম ওই ওয়াচম্যান বলেছিল। আরে তরুণ, দারুণ ব্যাপার তো। বড় অদ্ভুত ধরনের জুতো, অদ্ভুত রং আর ডিজাইন, তো এক কথায় দারুণ। এই সামনের দোকান থেকে কিনেছি। কিন্তু আপনারা কলেজের নতুন টিচার? হ্যাঁ, টিচারই ধরে নাও। আমরা আসলে পথ ভোলা লোককে বাঁচতে শেখাই। আচ্ছা, তোমরা কি ওই নিহারিকা মেনশনে কি গাছ লাগাতে গেছিলে? নিহারিকা মেনশন? কারা আপনারা? সিআইডি রে। আরে রে, না 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 না, চেষ্টাও করিস না। লজ্জা হওয়া উচিত তোদের দুজনের। এত অল্প বয়সে পড়াশোনা করার জায়গায় লোকজনকে সাহায্য করছিস খুন করতে। খুনে সাহায্য? কার খুন স্যার? কীর্তিকে খুন, নিহারিকার ম্যানেজার। সত্যি সত্যি বলছি স্যার, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমাদের তো শুধু বলা হয়েছিল যে কারোর একটা বার্থডে আছে আর তাতে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই দড়িটা টাঙানোর কথা ছিল। হ্যাঁ স্যার, আমরা যদি জানতাম ওটা অ্যাক্ট্রেস নিহারিকার বাড়ি, তাহলে আমরা কোনোদিনও যেতাম না। আমরা তো টাকা পেয়েছিলাম এই কাজের জন্য। কে দিয়েছিল তোদের টাকা? স্যার ওর কাছে ফোন এসেছিল, ওই লোকটা নিজের নাম বলেনি, সোজা টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছিল। যে নাম্বার থেকে কল এসেছিল নাম্বারটা দেখা। ওর কাছে আছে, দেখা। এক সেকেন্ড স্যার, এই যে। এটা তো নিহারিকারই বাড়ির নাম্বার দেখছি। হ্যালো ঈশান, দড়ি লাগানোর জন্য তোমাদের বাড়ি থেকেই তরুণকে ফোন করা হয়েছিল। কে করেছিল এই ফোনটা? দেখুন স্যার, এটা তো হতে পারে না, কারণ আমাদের বাড়িতে এত লোকজন যাতায়াত করে। হতে পারে কেউ হয়তো করেছে, এই ব্যাপারে আমি কিছু জানি না। ঠিক আছে। নিহারিকার বাড়ি থেকে তরুণকেই ফোন করা হয়েছিল। স্যার, হ্যাঁ 15 নভেম্বর ওই ফার্ম হাউসের সামনে যে কটা মোবাইল ফোন অ্যাক্টিভ ছিল সেটার লিস্ট চলে এসেছে স্যার। দেখাও। বাড়ির ভেতরে 4 জন ছিল, কে রাকেশ, ডিকে ডেরি ফার্ম আর অন্তরা। তার মানে তো স্যার অন্তরা একদমই ঠিক আছে, ও নিজের বাড়ির লোককে বোকা বানাচ্ছে। কিন্তু এই ডিকে ডেরি ফার্ম কিভাবে আসলো কেকের ফার্ম হাউসে? স্যার ওই ভাস দিয়ে যে লোকটার মাথায় আঘাত করা হয়েছিল, হতে পারে সেই লোকটা এই ডিকে ডেয়ারি ফার্মে কাজ করে। ঠিক, এখনই তুমি খোঁজ নাও ওই ডিকে ডেরি ফার্মের ব্যাপারে। ইয়েস স্যার। জয়ন্তী, স্যার ওই ফোনের রুট ম্যাপটা বলো যেটা ওই সময় অ্যাক্টিভ ছিল। ঈশান এসেছিল কেকের কাছে আর ওরা দুজনে মতি রোড দিয়ে যায় ফার্ম হাউসে। ওখানে গিয়ে ও 15 মিনিট দাঁড়ায় আবার চলে যায়। তার মানে এই অন্তরা এইখান থেকে ওদের ফলো করে, যেটা ফার্ম হাউস থেকে 10 মিনিট হবে। এই রাকেশের রুট ম্যাপ দেখাও তো।
রাকেশের ফোন চালু হয়ে গেছে দিল্লি এয়ারপোর্টে। ওখান থেকে ও বেরিয়েছে, আর অন দা ওয়ে ও কাউকে ফোন করেছিল। কোনো অ্যালিকে। এই অ্যালিটা আবার কে? আর ওই জ্যাক কফি শপ থেকে এই অ্যালি আর রাকেশ এরা দুজনে একসঙ্গে ফার্ম হাউসে যায়। এই অন্তরা আর তিনজন ছাড়া এই মেয়েটাই বা কে? নিশ্চয়ই এই অ্যালি সবকিছু জানতো ওই দুর্ঘটনার ব্যাপারে। স্যার, হ্যাঁ, খোঁজ নিয়েছি এই ডিকে ডেয়ারি ফার্ম মুম্বাইতে। ওই দেখো অভিজিৎ, রাকেশ আর কে তো বেঁচে নেই, বেঁচে আছে তিনজন। ডিকে ডেয়ারি ফার্ম, অ্যালি আর অন্তরা। বুঝতে পেরেছি আমি। আপনারা এখানে এই জন্য এসেছেন যে আপনারা মনে করছেন আমি ওদেরকে ফোন করেছি। সত্যিটা হলো যে এই বাড়িতে এতগুলো পার্টি হয়েছে, এত ডিনার হয়েছে, ল্যান্ডলাইন থেকে তো যে কেউ ফোন করতে পারে। একদম ঠিক, আমরাও তো সেটাই মনে করি, যে কেউ ফোন করতে পারে। এমনও হতে পারে অন্তরা ফোন করেছে। অন্তরা কি করে করতে পারবে? নিজের চোখে ওই দিনের অবস্থা দেখলেন তো, ও তো অসুস্থ। আমরা কি করে এটা মেনে নেবো যে ও সত্যিই অসুস্থ? কি বলছেন কি স্যার আপনি? এই ধরনের রোগ নিয়ে কেউ কখনো অভিনয় করবে নাকি? যদি এটা অভিনয় না হয় তাহলে 2 বছর আগে দিল্লিতেও কি করছিল? দিল্লিতে? অন্তরা তো নিজের ঘর থেকে আমাদের সাহায্য ছাড়া বাইরে বেরোতে পারে না স্যার। দিল্লি তো অনেক দূরের ব্যাপার হলো। স্যার, অন্তরাকে অসুস্থ অবস্থায় আমিও দেখেছি। ও সত্যি খুব অসুস্থ। আসলে ও সবাইকেই বোকা বানিয়ে রেখেছে। 2 বছর আগে ও দিল্লিতে ছিল ওই ফার্ম হাউসে, আর ঠিক সেই দিন যেদিন রাকেশ আর কেকের খুন হয়। অন্তরা দিল্লিতে নয়, দেহরাদুনে ছিল, চিকিৎসার জন্য গেছিল। দেহরাদুনে ছিল না দিল্লিতে, সেটা আমরা ওকেই জিজ্ঞেস করব। অন্তরা? অন্তরা? ও কোথায় চলে গেল? অন্তরা? স্যার ইম্পসিবল, এইমাত্র এখানেই ছিল। আমি কাজের লোকেদের বলেছিলাম না খেয়াল রাখতে, সব গেল কোথায়? আমি কিন্তু একদমই অবাক হচ্ছি না। স্যার, এই দেখুন স্যার, এখান থেকে পালিয়েছে ও। কি বলবেন এবার? একটা অসুস্থ মেয়ে ব্যালকনি দিয়ে পালাতে পারে? তার মানে অন্তরা আমাদেরকে এতদিন বোকা বানিয়েছে। ও তো একেবারে সুস্থ ছিল তার মানে। কিন্তু অন্তরা এরকম কেন করবে? ও আমায় মারতে কেন চাইবে? এর উত্তর তো এবার অন্তরাই দেবে। এই দুধ নিয়ে এখানে কেন এসেছেন আপনি? যখন আপনাদের ফোন এসেছিল না, তখন রাস্তায় দুধের পয়সা নিয়ে আমার সাথে ঝগড়া হচ্ছিল। আর আমি তো তখন দুধটা ছেড়ে আসতে পারি না। না দেখুন, এটার ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনি আমাদের বলবেন যে 15ই নভেম্বর 2013-তে আপনার মোবাইল ফোন দিল্লির একটা ফার্ম হাউসে কি করছিল। আরে বাবা, আমি আজ পর্যন্ত দিল্লি যাইনি, তো আমার ফোন কি করে ওখানে পৌঁছবে? এরকম হয়নি তো যে ফোনটা আপনার কাছে এখন আছে, 1 বছর আগে বা 2 বছর আগে এই ফোনটা অন্য কারো ছিল? গত বছর পাপুর কাছে আমার এই ফোনটা ছিল। এই পাপ্পুটাকে? আমার ছেলে। আরে ও কত বড় পোস্টে চাকরি করে। এমন কি হাতি ঘোড়া করে শুনি আপনার এই পাপ্পু? বলছি, আজকে সকালেই পাপু আমাকে এটা দিয়ে গেছে, দেখুন। এই হলো পাপ্পু? নিহারিকা, বাকিরা কোথায়? সবাই অন্তরাকে খুঁজতে গেছে। যতক্ষণ না ওকে পাওয়া যায় ততক্ষণ আমি এক ফোঁটাও ঘুমোতে পারবো না। রিল্যাক্স, আমি আছি তো এখানে, কিচ্ছু হবে না। কিন্তু শ্রেয়া, একটা কথা আমি বুঝতে পারছি না, যদি এই সব কিছু অন্তরা করে থাকে তাহলে আমার পিছু কে নিচ্ছিল শ্রেয়া? কারণ রাকেশ তো মারা গেছে, রাইট? শ্রেয়া, এটা সেই গান যেটার ব্যাপারে তোমায় বলেছিলাম। ও চলে এসেছে, ও আমায় মেরে ফেলবে। এবারেও আমায় বাঁচতে দেবে না। নিহারিকা, রিল্যাক্স, কিচ্ছু হবে না তোমার। দাঁড়াও, শান্ত হও। কে ওখানে? দেখো, তুমি যেই হও না কেন, বাইরে এসো। নিজেকে আইনের হাতে তুলে দাও। এই গান তো বন্ধ হয়ে গেল। মনে হয় ও তোমার কথা শুনেছে। এবার বাইরে এসো, নিজেকে সারেন্ডার করাও। দেখো, আমি 3 পর্যন্ত গুনবো। তুমি যদি বাইরে না আসো তাহলে খুব খারাপ হয়ে যাবে। শ্রেয়া, আমি ওখানে কাউকে দেখেছি। শ্রেয়া, ও চলে আসবে, ও আমায় মেরে ফেলবে, ও আমায় ঠিক মেরে ফেলবে। নিহারিকা, আমি দেখছি।
তুমি এখানেই দাঁড়াও, কোথাও যাবে না, আমি দেখছি। দেখো, তুমি যেই হও না কেন সামনে এসো। আর লুকোনোর কোনো মানে হয় না। তুমি সিআইডির হাত থেকে বাঁচবে না। শ্রেয়া, আমায় বাঁচাও। নিহারিকা, শ্রেয়া প্লিজ। নিহারিকা, 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 শ্রেয়া প্লিজ আমায় বাঁচাও। শ্রেয়া, নিহারিকা, হেল্প মি শ্রেয়া। নিহারিকা, নিহারিকা, এসিপি স্যার, স্যার ওই অপরাধী মনে হচ্ছে নিহারিকাকে নিজের সাথে নিয়ে গেছে। জানি না স্যার, অন্তরে নাকি অন্য কেউ, আমি দেখতে পাইনি। আই এম সরি স্যার। অন্তরা পালা, তোর সামনে অনেক বড় বিপদ। অন্তরা, তুই এখান থেকে যেভাবেই হোক পালিয়ে যা, পালিয়ে যা অন্তরা। অন্তরা, তোকে এখান থেকে পালাতেই হবে। তুই যা, চলে যা এখান থেকে, প্লিজ পালা। আরে, অন্তরা কোথায় চলে গেল? চলে গেছে, অন্তরা চলে গেছে তোমার থেকে অনেক দূরে। অর্জুন, তুমি? হ্যাঁ, আমি। এই সময়টার জন্য আমি কতদিন অপেক্ষা করে রয়েছি। অর্জুন, এটা কি অসভ্যতাম? চল চল ভিতরে চল। কোথায় চল নিয়ে চল চল যাচ্ছ ভিতরে। আমায়? আরে বলছি কি, ভেতরে চল, চল ভেতরে, চল ভেতরে। অর্জুন, দেখো তুমি গুলি চালিও না। অর্জুন, এটা তুমি কি করছো? গুলি তো চলবেই, কারণ যমরাজের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছি তোমার। গুড বাই নিহারিকা। যমরাজের সঙ্গে তো তোর মিটিং ফিক্স করেছিলে আমরা। তো ফাঁসির দড়ি গলায় দিয়ে ওপরে যাবি নাকি আমার হাতের মার খেয়ে যাবি? হ্যাঁ, নিখিল, নিয়ে যাও একে। চল চল চল। থ্যাংক গড স্যার, সময় মতো চলে এসেছেন, নয়তো আজ আমার তো হয়েই যাচ্ছিল। অবস্থা তো আপনার এমনি খারাপ হবে। তার মানে? মানে এটা দাঁড়ায় নিহারিকা দেবী যে আপনি খুব ভালো অ্যাক্ট্রেস, শুধু ক্যামেরার সামনেই নয় বরং রিয়েল লাইফেও ভালো অ্যাক্ট্রেস। তুমি কি মনে করেছিলে আমরা কিছু জানি না তোমার আর অর্জুনের ব্যাপারে? আমরা সব কিছু জানি, সব কিছু। স্যার, আপনি কি বলছেন বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি তোমাকে। তার আগে আমাদের একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্য। যখন কেকে আর রাকেশ দুজনে একে অপরের ওপর গুলি চালিয়েছিল তখন তুমি কোথায় ছিলে? স্যার, আমি বলেছিলাম না আমি ইন্ডিয়াতে ছিলাম না, বাইরে ছিলাম। কেন মিথ্যে কথা বলছো? তুমি এখানে ছিলে, ইন্ডিয়াতেই, দিল্লিতে ছিলে। স্যার, এটা তো আপনি জবরদস্তি করছেন আমার উপর। আমি বললাম তো ইন্ডিয়াতে ছিলাম না। প্রমাণ আছে আমাদের কাছে। কেমন প্রমাণ? সেল ফোন রুট ম্যাপিং, সেটাতেই জানতে পারলাম যে যখন রাকেশের ফোনের লোকেশন এয়ারপোর্ট থেকে ফার্ম হাউসের দিকে এগোচ্ছিল তখন তোমার ফোনও তার পাশে পাশেই চলছিল। কিন্তু তুমি আমাদেরকে মিথ্যে বললে যে তুমি বিদেশে ছিলে। কেন? চল। এই ধরনের স্টান্টস শুধু সিনেমায় ভালো লাগে নিহারিকা, রিয়েল লাইফে অপরাধীদের সাথে এই রকম হয়। বল ওনাদেরকে দিদি, আমি মানসিকভাবে অসুস্থ নই, আমি সম্পূর্ণ সুস্থ। তোর জন্য আজকে আমার এই অবস্থা। তুই আমাকে বাড়ি থেকে যেতে বলেছিলি, আর এখনো আমাকে দৌড় করিয়ে মারার কথা বলেছিলি তুই। তোর সাথে যা কিছু ঘটেছে তার জন্য তুই দায়ী। আমি তোকে বলেছিলাম না কেকে আর রাকেশ একে অপরের হাতে মারা যাবে? তাহলে কি প্রয়োজন ছিল তোর এভাবে চালাকি করবার? এক মিনিট, পুরো ঘটনাটা ডিটেলে বলো। 15ই নভেম্বর 2013 দিল্লির ফার্ম হাউসে যা কিছু ঘটেছিল তার জন্য দায়ী শুধুমাত্র আমি। অ্যাক্ট্রেস হওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে আমায়,
প্রডিউসার কেকের বাগদত্তাকেও মেরেছিলাম আমি, কিন্তু রাকেশ এই কথাটা জানতে পেরে গেছিল আর ও আমায় ব্ল্যাকমেল করছিল যে আমি অ্যাক্টিং ছেড়ে ওর সাথে সংসার করি। কেকে আর রাকেশ দুজনের হাত থেকে বাঁচতে চেয়েছিলাম আমি, এই জন্য আমি প্ল্যান করেছিলাম, কিন্তু তার মধ্যে অকারণে অন্তরা চলে এলো। আমার দাদার রাকেশের পিছু নিয়ে আমি ওই জায়গায় পৌঁছলাম। সব সব শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করে দুটো গুন্ডা ভেতরে এলো আর আমার মাথায় জোরে মারলো। ওরা ভেবেছিল যে আমি মরে গেছি। তারপরে ওরা চলে যায়, কিন্তু আমার জ্ঞান ছিল। আমি ওখান থেকে চুপচাপ বেরিয়ে আসি। তারপর গুন্ডাদের নিয়ে যখন ফার্ম হাউস গেলাম তখন অর্জুন ওখানে ছিল না। ওই লোকগুলোর বসকে আমি আচ্ছা করে শোনাই আর বলি এই লাশগুলোর যাতে ব্যবস্থা করে দেয়। তারপর অন্তরাকে নিয়ে গিয়ে আমি জোর করে এমন ওষুধ খাওয়াই যাতে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। স্যার, আমি 2 বছর ধরে প্ল্যান করেছি এটার, যে দাদার কিভাবে মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। তাই তো আমি করেছি এসব। নিহারিকা যেন সবসময় ভয় পেয়ে থাকে। কিন্তু তোমাদের এই প্রতিশোধের আগুনে বিনা কারণে একটা নিরীহ মেয়ের প্রাণ নিলে কীর্তির। কি করতাম স্যার? আমার মাথায় তখন চিন্তার আগুন ছিল প্রতিশোধ নেওয়ার। বাহ বাহ বাহ, প্রতিশোধ নেওয়ার ধরন দেখো। এবার জেলের গড়াদের পেছনে প্রতিশোধের আন্দোলন করতে থেকো, ততদিনে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। আর তুমি নিহারিকা, এটা ভেবো না যে তুমি ছাড়া পেয়ে গেলে। আইন তো তোমাকেও কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে।